দলের নাম হচ্ছে বন্ধুত্ব। আমি টিম লিডার এমডি হাসান। সুমন আক্তার, কুমার শুক্র, মোহাম্মদ হান্নান, রত্না আক্তার, মোহাম্মদ তামিম। লাউড জোরে বলতে হবে। ওকে, এখন আমরা কথা বলবো, আজকে অ্যাসাইনমেন্ট টপিক হচ্ছে অতিথি। লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর 7 মে 1861 খ্রিস্টাব্দে জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেছেন। তার পিতা ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর, মাতা ছিলেন সারদা দেবী সুন্দরী। তার পিতা রবীন্দ্রনাথ ছিলেন পিতা মাতা চতুর্থ সন্তান। রবীন্দ্রনাথ ঠাকুর বেঙ্গল একাডেমিতে কিছুদিন পড়াশোনা করেছিলেন। তারপরে হচ্ছে যে মাত্র 8 বছর বয়সে তার প্রথম কবিতা রচিত হয়। মাত্র 8 বছর, 1877 সালে ভানুসিংহ ছন্দ নামে তার প্রথম কবিতা প্রকাশিত হয়। 1913 সালে গীতাঞ্জলি কাব্যের জন্য প্রথম সাহিত্যিক নোবেল পুরস্কার পান। গীতাঞ্জলি তার বহুল প্রচলিত কাব্যগ্রন্থ হচ্ছে ঘরের বাইরে, গীতাঞ্জলি এবং শেষের কবিতা ইত্যাদি। তার মৌলিক কাব্যগ্রন্থ সংখ্যা হচ্ছে 52টি। তিনি বাঙালি সমাজে তার জনপ্রিয়তা সঙ্গীত স্রষ্টা হিসেবে। রবীন্দ্রনাথ ঠাকুর প্রায় 2000 গান লিখেছিলেন। কবিতা ও গান ছাড়াও তিনি 13টি উপন্যাস, 95টি ছোট গল্প, 36টি প্রবন্ধ, 38টি নাট্য রচনা করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরকে সবাই গুরুদেব, বিশ্বকবি ও কবিগুরু হিসেবে ভূষিত করেন। রবীন্দ্রনাথ ঠাকুর 7 আগস্ট 1941 খ্রিস্টাব্দে মারা যান। ওকে, থ্যাংক ইউ। নেক্সট ওয়ান। নাম দিয়ে শুরু। শুধু তারাপদ নামের তোর নাম দিয়ে শুরু কর। নাম মোহাম্মদ হান্নান, আইডি হইল 22250-187। ওকে, তারাপদ নামের এক 16 বছরের বালকের বালকের জীবন নিয়ে অধ্যাপন করতে গিয়ে বর্ণনার মধ্যে দিয়ে লেখকের যে কৃতিত্ব দেখেছে তার মধ্যে বিশেষ দৃষ্টিনন্দন ও আকর্ষণ হয়ে উঠেছে প্রকৃতির নিদর্শন রহস্য উদ্ঘাটন হলো অতিথি গল্পের মূল উপজীব্য বিষয়। প্রকৃতির মুগ্ধ লেখক রবীন্দ্রনাথ তার অসংখ্য গল্পরাজের মধ্যে প্রায় সব একেই প্রকৃতির অপূর্ব সুষম সাহিত্যের উপস্থাপন দিয়ে নেক্সট ওয়ান। আসসালামু আলাইকুম। আমার আইডি হচ্ছে 222050360। আমার নাম হচ্ছে সুমন আক্তার। আমার টপিক হচ্ছে অতিথির গল্পের তারাপদ জীবন কাহিনী। অতিথি গল্পটি মূলত ভাবকেন্দ্রিক। একটা বিশেষ ভাবকে গল্পের নায়ক তারাপদ জীবনবিদু করে তোলার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর এই গল্পের অবতারণা করেছেন। গল্পের কাহিনী ও চরিত্রের মূলে কিশোর তারাপদ স্বভাব বৈশিষ্ট্য দ্বারা নিয়ন্ত্রিত। তারাপদের চরিত্র ধ্রুবতারার ন্যায় ও উজ্জ্বল। শুধু তাই নয়, তারাপদের সঙ্গে একাত্ম হয়ে গিয়েছে। কোনো বন্ধন তারাপদকে বাঁধতে পারেনি। জন্ম নক্ষত্র তারাপদকে গৃহহীন করিয়া তুলিয়াছেন। এর জন্য সে স্রোতশীল নদীর ন্যায় দিক দিগন্তরে বয়ে গিয়েছেন। এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেরিয়েছেন। কখনো কখনো বিদেশি যাত্রা দলে, কখনো কখনো পাঁচালীর দলে, কখনো কখনো জিমন্যাস্টিকের দলে ঘুরে বেরিয়েছেন। তারাপদ হরিণ শিশুর মতন বন্ধন ভীরু। শুধু তাই নয়, তারাপদ ছিল সঙ্গীত প্রেমী। গাছের ঘন পল্লবের ওপর যখন শ্রাবণে বৃষ্টিধারা পড়িত, আকাশে মেঘ ডাকিত,
অরণ্যের ভেতরে মাতৃহীন দৈত্য শিশুর ন্যায় বাতাস করিতে থাকিত। বর্ষার সন্ধ্যায় ভ্যাকের কলরব, গভীর রাতে শিয়ালের চিৎকার ধ্বনি তারাপদকে উতলা করে তুলিত। আমার নাম সুকুমার শুভ্র, 22205157। অতিথি গল্পে পটভূমি বিশ্লেষণে বারে বারে এসেছে একটি নদীর প্রসঙ্গ। তারাপদ কার্যক্রম চলন করো যেমন নদীর সঙ্গে ততভাবে জড়িত। এই ভাব ঠিক আছে। লেখক এই ভাবধারণাটি অবলম্বন কেন করলেন? এই উত্তরে বলা যেতে পারে, নদীর তার দুকুল জলধারার মধ্য দিয়ে নানা রকমের আবর্জনা ভাসিয়ে দিয়ে কুসুমমুক্ত করে তোলে, ঠিক তেমন অনুপম তারাপদ প্রকৃতির প্রেমের মধ্য দিয়ে বিমুক্ত করে সুস্থ স্বাবলম্বী মুক্ত জীবন সন্ধান দেয়। নির্ভীক চিত্রে তারাপদ এই সন্ধান ও দৃষ্টি প্রকৃতির তারাপদ সৌন্দর্য প্রত্যক্ষ ক্ষান্ত থাকেনি, প্রকৃতির প্রতি একটি গভীর আকর্ষণ বোধের জন্ম দিয়েছে। আসসালামু আলাইকুম, আমি রত্না আক্তার, আমার আইডি 222050388। প্রকৃতির স্বপ্নময় জগতে তারাপদ সর্বদা বিচরণ করলেও লোকালয়ের পারস্পরিক সম্পর্কগুলো সম্পর্কে সে ছিল উদাসীন। কাঠালিয়ার জমিদার মতিলাল বাবু যখন তার স্ত্রীর সাথে মিলে তাদের একমাত্র কন্যা চারুশশীর সাথে তারাপদর বিয়ে ঠিক করেন, কিন্তু তখনই তারাপদর অন্তরে জেগে ওঠে বন্ধন ছেঁড়ার ডাক। চারুশশীর বান্ধবী সোনামণির সাথে তারাপদর মাখামাখি হাসাহাসি দেখে চারুশশী ঈর্ষা অনুভব করে। তারাপদ সাংসারিক ঝামেলায় প্রবেশ করতে চায় না বলে তার মধ্যে উদাসীনতা দেখা দেয়। যখন মতিলাল বাবু বিয়ের সব প্রস্তুতি নিচ্ছেন, চারুশশী যখন তারাপদর অন্তরে প্রবেশ করতে যাচ্ছে, জমিদার পত্নী যখন তারাপদকে নিজের ছেলের মতো স্নেহ করতে চাচ্ছেন, ঠিক তখনই তারাপদর অন্তরে বিদ্রোহ জেগে ওঠে। তার মনে পড়ে যায় রথযাত্রার কথা। স্নেহ, প্রেম, বন্ধুত্বের ষড়যন্ত্রের বন্ধন অস্বীকার করে সে চলে যায় প্রকৃতির কাছে। থ্যাংক ইউ, অনেক সুন্দর হয়েছে। ওকে, আচ্ছা শেষে দিও। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে তামিম, আইডি হচ্ছে 222050187। অতিথি গল্পের নায়ক তারাপদর দ্বারা কেবলমাত্র প্রকৃতির আসলে ব্যঙ্গিত হয়েছে একথা সম্পূর্ণ বলা যায়। গল্পের নেপথ্যে লেখক রবীন্দ্রনাথের প্রকৃতি তন্ময়তা যে বারবার মাথা চাড়া দিয়ে উঠেছে তা মেনে নিতে হয়। সমস্ত গল্পের এক তৃতীয়াংশে প্রকৃতির অবস্থান লক্ষিত হয়, কিন্তু এই প্রকৃতি অনেক সময় তারাপদের অনুপস্থিতিতে মুখ হয়ে উঠেছিল। তা কেবল লেখকের মানুষ তাকে। গল্পের প্রেক্ষাপটে প্রকৃতির কায় নির্মাণে পাই রৌদ্র বৃষ্টি, বর্ষার আকাশ, নদীর স্রোত, নদী তীরবর্তী সরবন, ছায়াবেষ্টিত গ্রাম, শস্যের ক্ষেত অপূর্ব বর্ণনায় মুগ্ধ হয়ে উঠেছে। তবে প্রকৃতির যে আমক টান তার স্বরূপ প্রত্যক্ষ কবি চারুশশী, মতিলাল বাবু ও অন্নপূর্ণার সাংসারিক বন্ধন যখন চিৎকার করে ওঠে যেতে নাহি দিব, ঠিক তখনই সমস্ত কাতর আহ্বান উপেক্ষা করে তারাপদের বিরুদ্ধে যাত্রা আমাদের ক্ষণিক ব্যথিত করলেও প্রকৃতির নির্মম আকর্ষণ সম্পর্কে আমাদের অর্থে কিছু থাকে না। তাই প্রতিটি গল্পের চেতনা এত উপভোগ যে রবীন্দ্রনাথের আর 5টি ছোট গল্পের থেকে স্বতন্ত্র দাবি। বাংলা সাহিত্যের ছোট গল্পের ইতিহাসে এই অতিথি গল্পটি এক অনন্য সৃষ্টি, তা গভীর আগ্রহে মেনে নিতে। শুরু কর। উচ্চতাটা একটু অনেক বেশি না? আচ্ছা শুরু কর। 6 feet 2, maybe 6 feet? পুরো 6। আসসালামু আলাইকুম, আমি রায়হান হোসেন, আমার গ্রুপের নাম হচ্ছে মধুমতি, আর এখানে আমাদের গ্রুপ মেম্বার। তো আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন কাহিনী নিয়ে আমরা উপস্থাপন করব। তো আমি রবীন্দ্রনাথ ঠাকুরের শৈশবকালের কিছু কথা বলব। রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন।
তার পিতা ছিলেন এক মিনিট পজ করো। আমি এখন উপস্থাপন করব রবীন্দ্রনাথ ঠাকুরের বাল্যকাল। রবীন্দ্রনাথ ঠাকুর 7 মে 1861 সালে কলকাতায় জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতা ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতা ছিলেন শারদা সুন্দরী দেবী। রবীন্দ্রনাথ ছিলেন পিতামাতার চতুর্দশ সন্তান। শৈশব রবীন্দ্রনাথ কলকাতার ওরিয়েন্টাল সেমিনারি, নর্মাল স্কুল, বেঙ্গল একাডেমি এবং সেন্ট জেভিয়ার্স স্কুলে কিছুদিন পড়াশোনা করেছিলেন। তার কিন্তু বিশ্ববিদ্যালয় শিক্ষায় অনাগ্রহী হওয়ায় বাড়িতে গৃহশিক্ষক রেখে তার শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল। দেবনাথ তাকে বিশিষ্ট ব্যক্তিবর্গের জীবনী পড়তে উৎসাহিত করেছিলেন। 1877 সালে ভারতীয় পত্রিকায় রবীন্দ্রনাথের কয়েকটি গুরুত্বপূর্ণ রচনা প্রকাশিত হয়। 1877 সালে তার প্রথম কাব্য গ্রন্থ কবি কাহিনী প্রকাশিত হয়েছিল। 1878 সালে। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমি এখন প্রেজেন্ট করতে যাচ্ছি রবীন্দ্রনাথের ব্যক্তি জীবন নিয়ে। রবীন্দ্রনাথ ঠাকুরের ঘুম ছিল খুব কম। সে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে যেতেন এবং সে খুব ভোরে ঘুম থেকে উঠে পড়তেন। সে ভোর 4টায় 1 কাপ চা পান করতেন এবং সকাল 4টা থেকে 7টা পর্যন্ত সে টানা লিখতেন। সে সকাল 7টায় স্নান সেরে সে আবার টানা 11টা পর্যন্ত লিখতেন। 11টা পর্যন্ত লেখার মাঝামাঝি সে চা বা কফি পান করতেন। সে 11টায় তার নাস্তা সারার পরে সে পড়াশোনা করতেন। ইভেন পড়াশোনার পাশাপাশি সে গান, ছবি আঁকা এবং আবৃত্তিও করতেন। রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিদিন ভোরেই মহান বিখ্যাত কুস্তিগির হীরা সিংহের কাছে কুস্তি শিখতেন। সে শরীরচর্চার বিষয়ে খুবই সচেতন ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখালেখির পাশাপাশি সে যে গান, নাচ, কবিতা, আবৃত্তি এগুলো নিয়ে ব্যস্ত থাকতেন তা কিন্তু নয়। সে ছিলেন একজন বৃক্ষপ্রেমী মানুষ। রবীন্দ্রনাথ ঠাকুরের মোট 12 বার বিশ্ব ভ্রমণ করেছেন। 12 বার বিশ্ব ভ্রমণ করে 1878 সাল থেকে 1932 সালের মধ্যে সে 5টি মহাদেশের মোট 30টি দেশ ভ্রমণ করেছেন। সে 1878 সালে তার দাদা সত্যেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে ইংল্যান্ডে গিয়েছিলেন ব্যারিস্টারি পড়ালেখা করতে। সে প্রথম অ্যালেন ব্রাইটন ভর্তি হলেন সেখানকার একটি পাবলিক স্কুলে। 1879 সালে ভর্তি হলেন লন্ডন বিশ্ববিদ্যালয়ে। শুরু হয় তার আইনবিদ্যা পাঠ। কিন্তু তার সাহিত্যের দিকে বেশি তার ছিল দেখে সে পড়ালেখা বেশি দূর এগোতে পারেনি। ধন্যবাদ মিস। এখন আমার জায়গায় প্রেজেন্ট করবো হচ্ছে ফারজান হোসেন হামজা। 1901 সালে রবীন্দ্রনাথ ঠাকুর তার সপরিবার সিরাজদহ ছেড়ে শান্তিনিকেতনে চলে আসেন। এখানে দেবনাথ 1888 সালেও একটি ব্রহ্ম মন্দির প্রতিষ্ঠা করেন। ব্রহ্ম মন্দির প্রতিষ্ঠা করেন। আশ্রমের আন্দোলনে রবীন্দ্রনাথ ঠাকুর একটি পরীক্ষামূলক স্কুল প্রতিষ্ঠা করেন। 1921 সালে শান্তিনিকেতনের অদূরসরুল গ্রামে রবীন্দ্রনাথ ঠাকুর একটি পল্লী সংগঠন কোন ডিপার্টমেন্ট? শুরু করে 1921 সালে শান্তিনিকেতনের অদূরসরুল গ্রামে রবীন্দ্রনাথ ঠাকুর পল্লী সংগঠন নামে সংস্থা প্রতিষ্ঠা করেন। এই সংগঠনের উদ্দেশ্য ছিল গ্রামের ম্যালেরিয়া এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, কৃষির উন্নত সাধন, গ্রামবাসীর মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। 1922 সালে তিনি কিশোর ছবির লিওনার্দো আমহার্স্টের সাথে তার আশ্রমের কাছে যে গ্রামীণ পুনর্নিবেশ সংস্থান প্রতিষ্ঠা করেন। ওকে, থ্যাংক ইউ। নেক্সট ওয়ান। একটু পজ করো। আসসালামু আলাইকুম।
আমার নাম সামান্তা আক্তার। আজ আমার বিষয় হলো রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যকর্ম ও চিত্রকলা। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রধান পরিচয় তিনি একজন কবি, তবে একাধারে তিনি গল্পকার, নাট্যকার, সাহিত্যিক, প্রাবন্ধিক এবং কণ্ঠশিল্পী। শিল্প সাহিত্য সংস্কৃতির এমন কোনো শাখা নেই যেখানে তার বিচরণ ছিল না। অসাধারণ ছিল তার সাহিত্যকর্ম। রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থের সংখ্যা 52টি, 38টি নাটক, 13টি উপন্যাস, 36টি প্রবন্ধ, যার অধিকাংশই তিনি তার জীবদ্দশায় এবং কিছু অংশ তার মৃত্যুর পর প্রকাশিত হয়। তার বিভিন্ন রচনা বিশ্বের বিভিন্ন ভাষায় প্রকাশিত হয়েছে এবং হচ্ছে। লেখালেখিতে কবিগুরুর হাতে খড়ি। মাত্র 8 বছর বয়স থেকে তার প্রথম কবিতা 1874 সালে প্রকাশিত হয়, যার নাম অভিলাষ। 1875 সালে রচনা করেন হিন্দু মেলার উপহার এবং 1877 সালে ভারতী পত্রিকায় প্রকাশিত হয় মেঘনাদ বধ কাব্যের সমালোচনা, ভিকারিণী ও করুণা নামক দুটি গল্প। প্রথম দিকে সাধু ভাষায় তিনি তার রচনা করলেও পরবর্তীতে তিনি চলিত ভাষাকেই বেছে নেন। সোনার তরী, চিত্রা, চৈতালি এসব পত্রিকায় প্রাবন্ধিকে রবীন্দ্রনাথের প্রেম এবং সৌন্দর্য ফুটে ওঠে। বিশ্বকবির জীবনের শেষ দশক এক অত্যাশ্চর্য পর্যায়। এ সময় তার 50টি বই প্রকাশিত হয়। একেবারে শেষ পর্যায়ে এসে রোগশয্যায়, আরোগ্য, জন্মদিনে এবং তোমার সৃষ্টির পথ মৃত্যুর 8 দিন আগে তিনি মৌখিকভাবে রচনা করেছিলেন। তিনি নিয়মিত ছবি আঁকা শুরু করেন 70 বছর বয়সে এসে। চিত্রাঙ্কনে তার প্রথাগত শিক্ষা না থাকলেও তিনি তার হিজিবিজি লেখাগুলোকে চেহারার রূপদান করার চেষ্টা করতেন। 1926 খ্রিস্টাব্দে প্যারিসের পিগাল আর্ট গ্যালারিতে তার চিত্র প্রদর্শিত হয়। স্বল্প পরিসরে তার চিত্রকলা এবং সাহিত্যকর্ম বর্ণনা করা সম্ভব নয়। বাংলা সাহিত্য এবং ভাষাকে সমৃদ্ধ করার জন্য তার জীবন সাধনার উদাহরণ তিনি নিজে। ধন্যবাদ। পারফরমেন্স আমি এরকম আসলে সবার কাছে এক্সপেক্ট করেছিলাম। খুব সুন্দর। এরপরে কে? এই ওপেন করা লাগে না। উচ্চারণ ভালো ছিল। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আমার নাম মুসাত মেহরিন মুনা। আমার উপস্থাপনার বিষয় হলো রবীন্দ্রনাথের বিবাহিত বৃত্তান্ত। রবীন্দ্রনাথ ঠাকুরের বিয়ের ঘটকালি করেছিলেন তার মামা বজেন্দ্রনাথ রায়ের পিসিমা আদ্যসুন্দরী। বাংলা 24শে অগ্রহায়ণ 1290 বঙ্গাব্দ রোববার, ইংরেজি 9 ডিসেম্বর 1883 সালে তার বিয়ের দিন ধার্য করা হয়। এই দিনে ঠাকুরবাড়িতে একটি দুর্ঘটনাও হয়েছিল। বিয়ের দিন রবীন্দ্রনাথের বয়স ছিল 22 বছর 7 মাস 2 দিন। রবীন্দ্রনাথের ইচ্ছে অনুযায়ী কন্যা ভবনে বিয়ের অনুষ্ঠান করার সিদ্ধান্ত নেওয়া হয়। পাত্রপক্ষ বিয়ের জন্য পাত্রীর পিত্রালয়ে না যাওয়ার সিদ্ধান্ত হলে কন্যা ভবনের নিয়ম অনুযায়ী পাত্রীকে পাত্রের বাড়িতে আনার ব্যবস্থা করা হয়। রবীন্দ্রনাথের বিয়ের 9 দিন পর তার বিয়ের খবর সাধারণ পত্রিকায় প্রকাশিত হয়েছিল। রবীন্দ্রনাথের বিয়ে হয় বেণীমাধব রায়চৌধুরী নামে ঠাকুরবাড়ির এক অধস্তন কর্মচারীর কন্যা ভবতারিণীর সঙ্গে। বিয়ের সময় ভবতারিণীর পুনরায় নামকরণ করা হয় এবং তার নাম পাল্টে রাখা হয় মৃণালিনী দেবী। পরবর্তীকালে মৃণালিনী দেবী ও রবীন্দ্রনাথের মোট 5 জন সন্তান হয়। তাদের নাম যথাক্রমে ছিল মাধুরীলতা, মীরা, রথীন্দ্রনাথ, সমীন্দ্রনাথ, রেণু। যদিও তাদের 2 সন্তান বাল্য সময়েই মারা যায়। ধন্যবাদ। একটা নিউজ প্রেজেন্ট করার মতো হয়েছে। আশফাক লাগাই না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আশফাকুল কবির। আমি উপস্থাপনা করব রবীন্দ্রনাথের শেষ জীবন নিয়ে কিছু কথা। জীবনের এই পর্বে সাহিত্যের নানা শাখায় পরীক্ষা নিরীক্ষা চালিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এর সঙ্গে জীবনের শেষ বছরগুলোতে বিজ্ঞান বিষয়ে অনেক আগ্রহী হয়ে উঠেছিলেন কবি। 1937 সালে আমি কথা বলবো রবীন্দ্রনাথের শেষ জীবন নিয়ে কিছু কথা। জীবনের এই পর্বে সাহিত্য নিয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চালিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি জীবনের এই পর্বে বিজ্ঞান নিয়ে অনেক উৎসাহী হয়ে উঠেছিলেন।
উৎসাহী হয়ে উঠেছিলেন। 1937 সালে বিজ্ঞান বিষয়ক তার একটি বই প্রকাশিত হয় যার নাম ছিল বিশ্ব পরিচয়। জীবনের এই পর্বে রবীন্দ্রনাথ ঠাকুর ধর্মীয় গোঁড়ামি ও কুসংস্কারের প্রতি তার তীব্র নিন্দা জানিয়েছিলেন এবং 1937 সালে ব্রিটিশ বিহার প্রদেশে ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যুকে ঈশ্বরের রোষ বলে অবহিত করেছিলেন, গান্ধীজি অবহিত করেছিলেন এবং তার এই বাক্যকে অবৈজ্ঞানিক এবং অবৈজ্ঞানিক বলে চিহ্নিত করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং তার প্রকাশ্য সমালোচনা করেছিলেন। জীবনের শেষ 4 বছর ছিল তার ধারাবাহিক অসুস্থতার সময়। 1937 সালে তিনি অত্যন্ত অসুস্থ হয়ে পড়েন এবং সেবার সে সেরে উঠলেও 1940 সালে তিনি আর সেরে উঠতে পারেন। অবশেষে 1941 সালে জোড়াসাঁকোর বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রবীন্দ্রনাথ ঠাকুর।